এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শুয়ে পড়ো। ইরফাদের কথায় সিনথিয়া অনুভূতি শূন্য হয়ে শুয়ে পড়ে। ইরফাত নিজের বিছানায় শুয়ে পড়ে। সিনথিয়ার পৃথিবীর সমস্ত কিছুকে অসহ্য অসহনীয় লাগছে। পৃথিবীর কত অন্যায় তার সাথে হয়েছে, কষ্ট পেয়েছে, কিন্তু একটা মানুষ তাকে ভেতর থেকে অনুভব না করে শুধুমাত্র দায়বদ্ধতা থেকে তাকে জীবনে রেখে দিবে, এই সুখ জীবনেও সামাল দিতে পারবে না সে। দোলনা ব্যাটের পাশাপাশি দুলছে। ইরফাত এক হাতে হালকা করে দোল দিচ্ছে। ঠান্ডা আবহে দোলনা দুলছে, আর হৃদয়ের উত্তাপে জ্বলছে সিনথিয়া। অশান্ত সিনথিয়ার বুকের হাড় ভেঙে যাচ্ছে। ভালোবাসা দিতে চেয়েছিল সে, কিন্তু অজান্তে হয়ে গেছে বোঝা। বুকের গহনের তাণ্ডবে ডুকরে উঠে সিনথিয়া। হৃদয় রক্তক্ষরণে চোখ ফেটে উপচে পড়ে উষ্ণ নোনতা জল। বাইরে হঠাৎ শুরু ভারী বর্ষণ। বৃষ্টির তালে চাপা কান্নার সুর হারিয়ে যাচ্ছে। ইরফাত বালিশ পেতে শুয়ে আছে, আর এক হাতে সময় নিয়ে নিয়ে দুলে যাচ্ছে দোলনা। বৃষ্টির ঝুমঝুম শব্দের আবহে মাতোয়ারা শীতল পরিবেশ। থাই গ্লাস লেপটে পড়েছে বৃষ্টির ধারা, যেন অঝরে কাঁদছে কেউ। ইরফাত ঘুমানোর চেষ্টা করছে। হৃদয়ের দহনে নিঃশব্দে তুলপার সিনথিয়া। এই হৃদয় বিদারক ব্যথা সে কাকে দেখাবে? একজনের ফাঁদে পা দিয়ে ভুলের জগতে হৃদয় দিয়ে অন্তর ছিঁড়ে একাকার। ভুলের জগৎ থেকে পিছু ফিরে অবশিষ্ট ভালোবাসার বন্ধনে যাকে বাঁধতে চাইল সে তাকে দায়বদ্ধতা থেকে বিয়ে করলো। অন্যের জীবন তো নষ্ট করতে চায়নি সে। অজান্তেই ফুঁপিয়ে উঠে সিনথিয়া। হালকা ফিসফিস শব্দটুকু শুনে চোখ খুলে ইরফাত সহসায় স্বাভাবিক গলায় বলে, আর ইউ ওকে সিনথি? এমন প্রশ্নে থতমত খেয়ে যায় সিনথিয়া। আপ্রাণ চেষ্টা করে গলার স্বর পরিবর্তনের, স্বাভাবিকভাবে বলার চেষ্টা করে, হুম। এতটুকুতেই তীক্ষ্ণ মস্তিষ্কধারী ইরফাত উঠে বসে। এই মাথার খেলায় দুনিয়ার সকল অপরাধ ধরতে পারে, তাহলে মিথ্যা বুঝতে পারবে না। সহসায় উঠে দাঁড়ায় ইরফাত। দোল খাওয়া দোলনার প্রান্ত ধরে বসে ইরফাত। ততক্ষণে চোখ মুখ মুছে শ্বাসসহ বন্ধ করে আছে সিনথিয়া, যেন শ্বাস ফেললে সে শব্দেও সবটা বুঝে নেবে ইরফাত। ঝুলন্ত দোলনায় উঠে সিনথিয়ার মুখের দিকে ঝুঁকে আসে ইরফাত, তারপর বলে, হোয়াট হ্যাপেন্ড সিনথি? সিনথিয়া নিস্তব্ধ নীরব। সহসায় ইরফাত সংকোচহীনভাবে হঠাৎ করে কান পেতে দেয় সিনথিয়ার বুকে। ঘন চুল ভর্তি ইরফাতের মাথা তার গলার খুব নিকটে। এমন কাণ্ডে আটকে ওঠে সিনথিয়া। হৃৎপিণ্ড যে সাইরেন বাজে ওঠে। হৃদয় যেন বুকের খোলস ছেড়ে বেরিয়ে আসবে এখন। ইরফাতের স্পষ্ট গলা। কাঁদছিলে কেন? বুকের কাঁপনে কি অতীতের কিছু জানা যায়? বুকে মাথা রেখে কি জানলো ইরফাত? কান্না তো বোঝা যায় চোখের জলে, তাহলে সে বুকে মাথা দিয়ে কিসের খবর নিচ্ছে? উঠে বসে ইরফাত। সিনথিয়াকে টেনে তুলে মাথার এলোমেলো চুলগুলো সরে দেয় কপাল থেকে, তারপর ধীর গলায় বলে, কাঁদছিলে কেন? সিনথিয়া অপ্রস্তুত হয়ে যায়। এই মুহূর্তে কি বলবে সে? সত্যিটা তো সে বলতে পারবে না। বলছো না কেন? সিনথিয়া ইরফাতের ভারী গলার স্বর শুনে কেঁপে ওঠে, তারপর বলে, কাঁদিনি তো। সিনথি, আমি শিওর না হয়ে কথা বলি না। ড্রিম লাইটের মৃদু আলোয় সিনথিয়া ইরফাদের তীক্ষ্ণ চোখের দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নেয়। এই মুহূর্তে কি বলবে সে? তবে আজ তার নিস্তার নেই। সিনথিয়া শক্ত ঢুক গেলে বলে, বাবা মার কথা মনে পড়ছে, মন খারাপ হচ্ছিল। তোমার হৃদয় পড়তে আমি ভুল করব? তুমি এটা ভাবো? তুমি আমাকে মিথ্যা বলছো সিনথি? কি আছে ওই হিমশীতল গলায়? এত শক্তি কিসের? সিনথিয়া চোখ বন্ধ করে বলে, আপনি দায়িত্ব থেকে আমাকে বিয়ে করেছেন। বিয়ে না করলে আমার জীবন নষ্ট হতো, তাই। আমার কোন কাজে এটা মনে হলো জানতে পারি? জানি না। বলো, কি কারণে মনে হলো? আপনি কিছু বোঝেন না। না, বুঝি না, বলো। আমাকে ভালো লাগেনি বলেই আপনি এত ডিস্টেন্স মেনটেন করছেন। আমি আপনার সাথে যাই না, ওই জন্য আলাদা রেখেছেন। আর ইউ শিওর ডিস্টেন্স কমাতে হবে, তাই তো? ইরফাদের কথায় চোখ কুঁচকে তাকায় সিনথিয়া। চোখের দৃষ্টি দেখে ইরফাতকে বোঝা তার কাজ নয়, তাই দৃষ্টি ফিরিয়ে নেয়। ইরফাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ইরফাত
সিনথিয়ার নিজেকে চিড়িয়াখানার প্রাণী মনে হয়। চোখ টাড়া করে তাকায় সিনথিয়া। ইরফাত সহজ গলায় বলে, ট্রাস্ট মি, এই কারণে ইম্যাচিওর বউ আমি চাইনি। এমন কথায় সিনথিয়ার মুখটা অন্ধকারে ছেয়ে যায়। তার মানে সত্যি ইরফাত তাকে কখনো চায়নি, দায়বদ্ধতা থেকে বিয়ে করেছে, মুখেও স্বীকার করছে। ইরফাত সিনথিয়ার মুখটা দেখে, তারপর বলে, দেখো বিয়েটা খুব খারাপ একটা সিচুয়েশনে হয়েছে। তোমার বাবা মা এই বিষয়টা জানেও না। সিচুয়েশন নর্মাল হলে আমি তোমাকে বাসায় রেখে আসতাম, দেন সবাইকে জানিয়ে তোমাকে এই বাসায় আনতাম। কিন্তু তোমাকে এখানে না আনলে অফিসিয়াল রুলস অনুযায়ী সিকিউরিটি দিয়ে তোমাকে রাখা হতো। আমি কেন তোমাকে রেখে আসবো? আর এখানে যেহেতু আনা হয়েছে, বাসার সবাই জানে পছন্দ করিয়ে দিচ্ছে, তাই না? তাহলে তোমাকে অন্য রুমে রাখা উচিত হবে। তাই নিজের রুমে রেখেছি। তবে বিয়ে হলো নতুন এক জীবনের শুরু, সেখানেই বাবা মায়ের দোয়ার প্রয়োজন আছে। ওইগুলো থেকে তোমাকে কেন বঞ্চিত করবো বলো? তোমার জীবনের শখগুলো আমার সামর্থ্য থাকার পরেও কেন অপূর্ণ থাকবে সিনথি? আমি তো ওই জন্যই একটু সময় নিচ্ছিলাম। সিনথিয়া ঠান্ডা গলায় বলে, ভালোবেসে তো বিয়ে করেননি, আমি তো এমনটা চাইনি। অজস্রবার ভালোবাসি বলা প্রেমের বিয়েতে গুলোতেও বিচ্ছেদ হয়। ভালোবেসে বিয়ে করতে হবে এমন রুলস আছে? তাহলে কেন বিয়ে করলেন আমাকে? কোনো কারণ নেই। তাহলে তো আমার মন মানবে না, আমি কারো জীবনের বোঝা হব না। ইরফাত বলিষ্ঠ হাতে চেপে ধরে সিনথিয়ার হাত, তারপর নামিয়ে নেয় মেঝেতে। তারপর টেনে বিছানায় বসায় দোলনা থেকে বালিশ এনে আগের মতো রাখে। তারপর বলে, ওঠো বিছানায়। সিনথিয়া মূর্তির মতো বসে থাকে। ইরফাত তাড়া দেয়। সিনথিয়া বেঁকে বসে, মিনমিনে গলায় বলে, জোর করে কিচ্ছু চাই না আমি। ইরফাত বিছানায় বসে, সিনথিয়াকে বলিষ্ঠ হাতের উপর তুলে বিছানার মধ্যে তুলে দেয়। সিনথিয়া জেদ করে বসে থাকে, ধীর গলায় বলে, আমি সব যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু কেউ ভালো না বেশে দায়িত্ববোধ থেকে সংসার করবে এটা মানতে পারবো না স্যার। ইরফাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সিনথিয়ার দিকে। ঝুম দৃষ্টিতে আবছা আলোয় উদ্ভাসিত মুক্তির পানি চেয়ে বলিষ্ঠ হাত বাড়িয়ে বুকের খাঁচা এলোকেশি মাথাটা চুম্বকের মতো টেনে নেয় ইরফাত। হৃদয়ের সাইরেন বাজা অংশে সিনথিয়ার মাথা চেপে ধরে হিমশীতল গলায় বলে, হৃদয়টা কাঁপছে দেখো। বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই। শুভা জানালার গ্রিল ধরে শূন্য দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। সুমন এখনো ফিরেনি। বাবার ওষুধ খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, হাত শূন্য। এক রাতের ওষুধের যতটুকু খরচ, ততটুকু টাকা হাতে থাকলে এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে সে বেরিয়ে যেত, কিন্তু তারও উপায় নেই। দীর্ঘশ্বাস জমে আছে বুকে। সুমনের অপেক্ষা করা বৃথা মনে হচ্ছে। নিজেই মায়ের কাছে যায় শুভা। মা, আমি মেডিসিনের টাকা অনেক আগেই সুমনকে দিয়েছি। কাজের প্রেশারে আমি খবর নিতে পারিনি। তাছাড়া টাকা দিলে ঠিক সময়েই মেডিসিন এনে দেয়। এবার কেন এমন করলো? বাজারটাও আনেনি, প্রতি মাসে তো সময় মতোই বাজার আনে। তুমি আমাকে দিনে বলবে না? একটা ব্যবস্থা করা যেত। শেষ বেলায় কেউ বলে। সুমনকে বল আজকে ওষুধটা অন্তত আনতে, কাল না হয় পুরো মাসের ওষুধ আনা যাবে। এই বৃষ্টির রাতে কোথা থেকে মেডিসিন আনবো এখন? সুমনকে কল দে। ওর ফোন বন্ধ। তাহলে এখন কি হবে শুভা? ওষুধ না খেলে যে। শুভার মনটা অশান্তির ছোঁয়ায় কানায় কানায় ভরে ওঠে। আর কত সহ্য করবে, কত সহ্য করা যায়? তারা কি কখনো বুঝবে না নিজের কাছে একটা করি সে রাখে না? কখনো না। শুভা নীরব গলায় বলে, আমার কাছে সত্যিই টাকা নেই। থাকলে আমি ঠিক চলে যেতাম। শুভার মা আশ্বস্ত করে বলেন, আলমারিতে 2-4 টাকা রাখতে রাখতে 1000-5 টাকা জমতে পারে। দেখি গুনে কত আছে। তোমাদের সম্বলস্বরূপ 2-4 টাকা থাকলেও আমার হাতে সত্যিই শূন্য। পৃথিবীতে আমার জন্য সত্যিই অবশিষ্ট কিছুই নেই। মনের কথাগুলো চুপচাপ নিঃশব্দে বলে গেল শুভা। তবে তা কেউ জানল না, কেউ শুনল না। আলমারি খুলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে শুভার মা। খুচরো পয়সা জমানো মাটির ব্যাংকটা ভাঙা, তালা দেয়ার ড্রয়ারে সোনার অলংকারগুলো নেই। তিনি চিৎকার দিয়ে বলেন, আল্লাহ, আমার টাকার গয়না কই গেল? শুভা দৌড়ে আসে, ড্রয়ার টেনে দেখে শূন্য ড্রয়ার। মাটির ব্যাংকটাও ভাঙা। অশনির সংকেত যেন ধরনী কাঁপিয়ে দিচ্ছে। কিসের সংকেত দিচ্ছে এসব?
শুভা নিস্তব্ধ নিশ্চল, হিসাব যেন মিলছে না। ঠিক সে সময় কলিং বেল বেজে ওঠে। শুভা মলিন মুখটা নিয়ে সেদিকে এগিয়ে যায়, দরজা খুলে দেয়। এত রাতে সুমন ছাড়া কেউ আসার কথা নয়, তবে দরজা খুলে সুমনের বন্ধুকে দেখতে পায়। শুভা বলে, তাপস, তুমি এত রাতে? সুমন কই? ওকেই তো দেখতে এলাম, ফোন বন্ধ তাই বাসায় এলাম। ও তো এখনো ফেরেনি। এত রাতে কোথায় গেছে? ও আজ বাসায় আসেনি, ফোনও অফ। কিন্তু ওকে তো খুব দরকার, না হলে চলবে না আপু। আমাকে বলতে পারো, ও চলে এলেই আমি বলবো। আসলে কিভাবে যে বলি। নো প্রবলেম, আই ক্যান সে। অ্যাকচুয়ালি ও সেদিন বলল আঙ্কেল নাকি খুব অসুস্থ, টাকা লাগবে 7 দিনের জন্য। এরপরে শোভা আপু ম্যানেজ করে দিয়ে দিবে। আমার কাছে সেমিস্টার ফি ছিল, খুব রিকোয়েস্ট করলো যেন টাকাটা ওকে দেই। আমি ভাবলাম যেহেতু বিপদ আর ভার্সিটিতে টাকা 7 দিন পরে দিলেও তেমন কিছু হবে না, পরে দিয়ে দিলাম। প্রায় 10 দিন হয়ে গেল এখনও টাকাটা দেয়নি। যদি আমার টাকা হতো এটা কোনো ম্যাটার ছিল না। ভার্সিটি থেকে বাবাকে কল দিলে ট্রাস্ট মি আপু, বাবা উল্টোপাল্টা ভেবে নেবে, সন্দেহ করবে। টাকাটা যদি কালকের মধ্যে একটু ম্যানেজ করে সুমন দিত। কথাগুলো তীরের মতো গেথে গেথে পড়ছে শুভার। তবে দগ্ধ হওয়া ক্ষত ঢেকে মুখে সুন্দর হাসি ঝুলিয়ে শুভা বলল, আমি তো জানতাম না ভাই, সুমন পরিবারের জন্য এত চিন্তা করে, জানা ছিল না। কালকের মধ্যে আমি টাকা পাঠিয়ে দিব, ভেতরে এসে বসো। আজকে না আপু, আরেকদিন আসবো। আজ যাই, কিছু মনে করবেন না আপু প্লিজ। আরে না। তাপস চলে যায়। দরজা লাগায় শুভা। পেছনে তার মা দাঁড়িয়ে, দুজনের চোখে চোখে কথা হয়। অশুভ কিছু রাজ দুজনের হৃদয়ে উকি দিচ্ছে। শুভা নিস্তব্ধ, নীরব, বুকটা ভারী হচ্ছে ক্রমে। মার্জিয়া বেগম অপ্রত্যাশিত ঘটনা স্বচক্ষে অবলোকন করে নিজের মনকে সামাল দিতে পারছে না। জ্ঞান হারানোর পর শাফিন আহমেদ আর শিশির মার্জিয়া বেগমকে বিছানায় নিয়ে আসেন। একটা লাল রঙের মগের ছোট হাতল ধরে মামির মাথায় পানি ঢেলে চলেছে তিথি। তবে জ্ঞান ফেরার মামির রাক্ষসের দৃষ্টি দেখে দূরে সরে গেছে সে। কুটুস মাথা মুছে দিচ্ছে। মার্জিয়া বেগম অনর্গল উল্টাপাল্টা বলে চলেছেন। শিশির দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে সবটা শুয়ে যাচ্ছে। শুয়ে এসেছে এতকাল। তিথির পক্ষ নিয়ে কিছু বলতে গেলেই বাসায় ছোটখাটো যুদ্ধ বেঁধে যেত। শান্তির জন্য তাকে চুপ থাকতে হতো। শিশির বা শাফিন আহমেদ এর সামনে মার্জিয়া বেগম তিথির গায়ে হাত তুলতেন না। তবে কুটুস ঠিকই খবর দিত শিশিরকে। তবে মাকে বোঝানোর সাধ্য তার ছিল না। তবে আজ সব সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। মার্জিয়া বেগম রাক্ষসী হুঙ্কার দিয়ে বলে ওঠেন, ওকে আমার সামনে থেকে যেতে বল, রক্তের দোষ এসব। আমি আগেই বলেছিলাম এই মেয়েকে আমি রাখবো না। আমার দয়ার শরীর ফেলেও দিতে পারিনি, তাই এই দিন দেখতে হলো। দুধকলা দিয়ে কালসাপ পুষছি এতদিন। এক কোণে নীরবে তিক্ত চোখের জল চোখ ফেটে বের হচ্ছে তিথির। হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। এই দিনেরই ভয় পেয়েছিল সে। আজ সেই ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে কি হতে চলেছে? বিচ্ছেদ? চিরজীবনের জন্য শিশিরকে হারাতে হবে। আচ্ছা, জীবনের কোন দুঃখটা বেশি? পরিবার হারানো, জীবনের সাথে যুদ্ধ করে বড় হয়ে ওঠা, নাকি ভালোবাসার মানুষটাকে হারানো? এক জীবনের সব হারিয়ে ফেলবে সে। একটা মানুষের সব হারিয়ে যায়, কিছুই কি অবশিষ্ট থাকে না? গভীর ভাবনার ছাদ ঘটে মার্জিয়া বেগমের হুঙ্কারে। 1 সপ্তাহের মধ্যে ওই মেয়ের বিয়ের ব্যবস্থা করবে। ওকে আমি আর এখানে রাখবো না। আর 1 সপ্তাহের মধ্যে আমি আমার ছেলেকেও বিয়ে করাবো। বুলেটের গতিতে বুক ছিদ্র হয়ে যায় তিথির। চোখ ফেটে উপচে উঠে হৃদয়ের রক্তক্ষরণ। শরীরের ভার রাখতে না পেরে দেয়ালে পিঠ ঠেকায় তিথি। শিশুর তখনও নিস্তব্ধ, নীরব। ধৈর্যের পরীক্ষা চলছে তার। শাফিন আহমেদ বলেন, শিশির আম্মা, খুব বেশি হয়ে যাচ্ছে না এখন? তুমি কি কখনো নিজের জেদের বাইরে যেতে পারো না? হুড়মুড়িয়ে উঠে বসেন মার্জিয়া বেগম। শরীরে ওড়না জড়িয়ে চেঁচিয়ে বলে, শোনো, তোমার জন্য, তোমার বোনের জন্যে আমার ভাই জীবনে এতটুকু শান্তি পায়নি।
তোমাদের রক্ত খারাপ। তোমার বোন এক সময়ে রঙ্গলীলা করে আমার পুরো পরিবারের সম্মান নষ্ট করেছে, আবার একটা জন্ম দিয়ে গেছে, সেইটা আমার জীবন ধ্বংস করছে। কখনো কিছু বলতে পারিনি আমি, এদের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। শাফিন আহমেদ হুঙ্কার দিয়ে বলে, স্টপ ইট, অনেক হয়েছে। বাচ্চা শুধু আমার বোনের নাকি, তোমার ভাইয়েরও ছিল। ভাগ্যিস তোমার বোনের মতো হয়েছে তিথি, তোমার ভাইয়ের মতো হলে ক্রিমিনাল হতো। এত বড় কথা তুমি বলতে পারলে? আমার ভাইয়ের জীবন তুমি আর তোমার বোন মিলে নষ্ট করেও শান্ত হলে না। ভাইটা আমার ধুকে ধুকে বিদেশে পড়ে আছে। শিশির এবার কথা ছাড়ে, তোমার ভাই রঙ্গমঞ্চ করে বসেছিল। তপন চৌধুরী একটা বড় মাপের ক্রিমিনাল। শীঘ্রই সব তথ্য উন্মোচন হবে। টিভির হেডলাইনে তপন চৌধুরী ছাড়া কিছুই দেখতে পাবে না। সরে যা চোখের সামনে থেকে। তোরা বাপ ছেলে মিলে এখনো নিজেকে দোষ ঢাকতে উল্টাপাল্টা কথা বলবি? এই কয়েকদিন নিউজ চেক করো, তোমার ভাই কি জিনিস তুমি নিজেই দেখতে পাবে। আমি কিছু জানতে চাই না। আমি শুধু আগের ঘটনার পুনরাবৃত্তি দেখতে পারবো না। তিথির মা আমার ভাইয়ের জীবন নষ্ট করে দিছে, এখন তোর জীবনটাও তিথি খেয়ে দিবে। এইসব কবে থেকে চলছে কে জানে, নতুন পাপের জন্ম হলো কি না উপরওয়ালা জানেন। এনাফ ইজ এনাফ মা, লিমিট ক্রস করে ফেলেছো তুমি। বারবার ওকে দোষারোপ করছো। ও আমার রুমে এসেছে, আমার পারমিশন ছাড়া ঢুকতে পেরেছে কি? ওর দোষ হলে আমিও দোষী। তার চেয়ে বড় কথা, আমি কোনো পাপ করিনি। আমি বাবার অনুমতি নিয়ে ওকে বিয়ে করেছি। অতঃপর কিছু সময়ের জন্য নীরব পরিবেশ। আকাশ থেকে একখণ্ড ভারী বরফ যেন মার্জিয়া বেগমের মাথায় এসে পড়ে। থেমে যায় তিথির হৃদয়ের স্পন্দন। এই মুহূর্তে যে কি হবে! অতঃপর তিথির হৃদয়ের কাঁপনে হাত পা ঠান্ডা হয়ে আসে। শক্তিহীন অশ্বাস শরীর নিয়ে দেয়াল ঘেঁষে বসে পড়ে। মার্জিয়া বেগম চিৎকার দিয়ে বলে, আল্লাহ তলে তলে এত কিছু! বলেই হাউ মা করে কাঁদতে থাকে। হাত পা বাচ্চাদের মতো ছুটতে থাকে। মুহূর্তেই তাণ্ডব শুরু করে দেয় মার্জিয়া বেগম। বালিশ ছুঁড়ে ফেলে দেয়, বিছানার চাদর খামছে জড় করে ফেলে। রুষ্ট ক্রুদ্ধ হয়ে মার্জিয়া বেগম ফুসফুস করতে থাকেন। শাফিন আহমেদ পাশে বসে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতেও শান্ত হয় না মার্জিয়া বেগম। অশান্ত হয়ে হাতের কাছে টিভির রিমোট সজোরে ছুড়ে দেয় তিথির দিকে। চোখ নিবদ্ধ রাখা তিথি অপ্রত্যাশিত তীব্র আঘাতে চোখ বন্ধ করে ফেলে। সাথে সাথে গোল বলের মতো ফুলে ওঠে চোখের পাশ। বহু আঘাত সহ্য করেছে, চোখের পানি মরা নদীর মতো শুকিয়ে গেছিল। তবে প্রকাশ্যে সবার সামনে আজ অপমানিত হয়ে হৃদয়ের দহনের উত্তাপে চোখ দিয়ে গরম জল অঝোর ধারায় ঝরছে। মার্জিয়া বেগমের বিগড়ে যাওয়া হিংস্র রূপের কৃতকর্ম নিজের চোখে দেখে শিশিরের নিজের হৃদয়টাও কেঁপে ওঠে। এইভাবেই অত্যাচারিত হতো মেয়েটা। পৃথিবীর সকল নিয়ম, বাধা, বিপত্তি, লাজ লজ্জা সব ভুলে যায় শিশির। বাবা মা কুটুসের উপস্থিতিতে জীর্ণ হৃদয়ের আঘাতে আঘাতে ক্ষয়ে যাওয়া মেয়েটিকে বলিষ্ঠ হাতে টেনে তুলে বুকের মধ্যে নেয়। তার মা যে এত নির্মম নির্দয় তা সত্যি তার জানা ছিল না। গত দিনেও কি মিষ্টি ভাষায় বলেছিল যাকে অনুভব করিস তাকে বিয়ে করবি, অথচ সেখানে তিথিকে সে সহ্য করতে পারছে না তো ভালো কথা, তাই বলে এভাবে মারবে? সে সুরক্ষার চাদরে থেকে বুকে আগলে রাখে তিথিকে। এরপর বলে, এভাবেই মারতে, তাই না? কি জন্য? ওর মা তোমার ভাইকে ঠকিয়েছে বলে? তোমার বাবার বাসায় মানুষের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে বলে? মান সম্মান নষ্ট হয়েছে বলে? এইসব যখন হয়েছে, তিথি একটা ছোট বাচ্চা, ওর কি দোষ? ওকে আমি অকারণে কোনোদিন মারিনি। ওর মাকে ভালোবেসে মাথায় তুলেছিলাম। সুশিক্ষা দিতে পারিনি, শাসন করিনি বলেই মাথায় উঠেছিল, তাই ওকে শাসন করেছি। যখন তর্ক করছে তখন মেরেছি। আজ কোন অন্যায় ওকে মারলে? এত সাহসে রেখেও ও আমার ভাতে ছাই ঢেলে দিল। ও কিচ্ছু করেনি। অন্যায় করলে করেছি আমি। ওকে আমি জোর করে বিয়ে করেছি। তাহলে ওকে মারলে আমাকে মারছো না কেন? আমি তোমার ছেলে বলে? মার্জিয়া বেগম তেরে আসেন। লজ্জায় মাথা খেয়েছিস নাকি? ছেড়ে দে ওকে, নির্লজ্জ বেহায়া হয়েছিস। ওদের বংশধরের নেচার এমন, যাকে ধরে পাগল বানিয়ে ছাড়ে। ও আমাদের না মা, তোমাদের বংশধর।
আমার ফুপি যথেষ্ট ভালো মেয়ে ছিল। রাগের তুরে কাঁপতে থাকা মার্জে বেগম শক্ত হাতে কুশি থাপ্পড় দেয় শিশিরের গালে। তীব্র শব্দে চোখ তুলে তাকায় তিথি। হৃৎপিণ্ড থেমে যায়, তারপর সচল হয়। এরপরে চোখের পানি আর কষ্টের দহনে তিথি কাঁপতে থাকে। এই জন্যই বিয়ে করতে চায়নি সে। এই দিন দেখতে হবে তার জানা ছিল না। শিশির চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে অতঃপর 2 সেকেন্ডে নেওয়া সিদ্ধান্ত জানিয়ে দেয়। যেদিন নিজের ভুল বুঝতে পারবে সেদিন আমাকে ডেকো না, আমি আসবো। তিথিকে বুক থেকে সরিয়ে কোমল হাত শক্ত হাতের বন্ধনে আঁকড়ে ধরে শিশির ধীর শান্ত গলায় বলে, চল। তিথি থেমে যায়। বিস্মিত নয়নে শিশিরের দিকে তাকিয়ে বলে, কোথায়? তোর সুখের সন্ধান। কোথাও যাব না আমি। তুমি মামির কথা মেনে নাও, মায়ের বিপক্ষে যেও না। রিকোয়েস্ট, পায়ে ধরছি তোমার। ন্যায়ের পক্ষে আমি, তাই অন্যায় যেই করুক আমি তার অপোজিটেই থাকবো। কথা বাড়াস না, চল। মার্জিয়া বেগম ছেলের এহেন কাণ্ডে হতভম্ব হয়ে দাঁড়িয়ে তার চোখের সামনে হাত ধরে টেনে তিথিকে নিয়ে যাচ্ছে শিশির। মার্জিয়া বেগম শূন্য চোখে তাকিয়ে আছে। নির্জনে নিভৃতে নিরালায় বৃষ্টি মুখরাতে ফাঁকা শূন্য কক্ষে ভালোবাসার আলোচনায় মশগুল দুটো শূন্য হৃদয়ের মানুষ বসে আছে। সেখানে লৌহ কঠিন বুকে মিশে আছে কোমলমতি নারীর এলোকেশী মাথা। বলিষ্ঠ গুরু গম্ভীর পুরুষের লৌহ শক্ত বুকের খাঁচার অন্তরালে হৃদয় নামক যন্ত্রটি দুর্বার গতিতে কাঁপছে। সেই মধুর শব্দ কান পেতে শুনে হৃদয়ের কথা বোঝার বৃথা চেষ্টা করছে সিনথিয়া। লৌহ কঠিন পাথরের হৃদয়ের ভাষা বোঝা কি এতই সহজ? কি বলতে চাচ্ছে ওই ইস্পাত কঠিন হৃদয়? কিসের কাঁপন চলছে সে ভাষা বোঝার সাধ্য কোমল হৃদয়ের নারীর নেই। তবে সে আবছা আলোর কক্ষে ঘন আখি পল্লব বুঝে ঘন শ্বাস টেনে টেনে অনুভব করছে, আর লৌহ কঠিন কম্পমান হৃদয়ের সাথে তার হৃদয়ের কম্পন পাল্লা দিয়ে বাড়ছে। উত্তপ্ত বুকে কান পেতে নিজের শান্ত হৃদয় ক্রমে তোলপাড় হয়ে যাচ্ছে। তার কম্পমান হৃদয়ের উপর থেকে অশান্ত চিন্তা নিজেকে ছাড়িয়ে নিতে চায়। তবে তার আগেই বলিষ্ঠ হাতের বাঁধনে ইস্পাত কঠিন পাঁজরে মিশিয়ে নেয় তাকে ইরফাত। তারপর বরফ ভেজা ঠান্ডা আবেশে ঘন জড়ানো গলায় বলে, কি শুনলে? সিনথিয়া ইরফাদের বুকের উষ্ণ উমে মাথা ঠেকে অস্পষ্ট স্বরে বলে, আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে হৃদয় কেন কাঁপছে আমার ছোঁয়ায়? তোমার প্রশ্নেই তো উত্তর রয়েছে। হৃদয় ছুঁতে পারে কয়জন? তুমি তো হৃদয় ছুঁয়েছো। সহসায় বুক থেকে ছুটে যায় সিনথিয়া। বিস্মিত নয়নে চোখ গোল গোল করে ইরফাদের চোখের দিকে তাকায়। প্রশ্ন ছুড়ে দেয়, কবে, কখন, কিভাবে? তুমি আমাকে কখন, কবে, কোন মুহূর্ত থেকে ভালোবেসেছো বলতে পারবে? সিনথিয়া কুমুল করে মাথা দোলায়, যার অর্থ না। ইরফাত ধীর গলায় বলে, তোমার কখন মনে হয়েছে তুমি আমার প্রতি দুর্বল? জানি না, তবে ওই ডায়েরিটা পড়ে আমি নিজেকে দমিয়ে রাখতে পারিনি। আমার কষ্ট হয়েছে, যন্ত্রণা ভোলাতে ইচ্ছে করেছে, আগলে রাখতে ইচ্ছে করেছে। ওইটুকু বুকে আমাকে আগলে রাখতে পারবে? সিনথিয়া দম নেই, তারপর বলে, হৃদয়ের ভালোবাসার পরিধি বিশাল, কেন পারবো না? আমি 100% কনফিডেন্ট। ভালোবাসা যদি ওই ডায়েরি পড়ার পর হয়ে থাকে তাহলে ওইটা ভালোবাসা না, ওইটা করুণা। তবে তুমি সত্যিই ভালোবেসেছো, কিন্তু সে ভালোবাসা অনেক আগেই জন্মেছে সিনথি। সত্যি? হুম। তাই কি হয়? আপনি তো সবটা জানেন। একজনের কাছে ঠকে গিয়ে এত দ্রুত আর একজনকে ভালোবাসা যায়? ভালোবাসার রং বদলায়। ভুল মানুষকে ভালোবেসে যখন হৃদয়ে রক্তক্ষরণ হয়, সব হারিয়ে যখন শূন্য লাগে, তখন যত্ন পেলে, শেল্টার পেলে সে ক্ষত সেরে যায়। সেখানে নতুন করে ফুল ফোটে। আপনি কি আমাকে শেল্টার দিয়েছেন, যত্ন করেছেন? না, দেখো, সবার জীবনের গল্প সেম নয়। তোমার গল্পে তুমি নির্মমভাবে ঠকেছ। সব হারিয়ে যখন তুমি শূন্য হয়েছ, তোমার পাশে পৃথিবীর কেউ ছিল না শুধু আমি ছাড়া। ওই কারণেই তুমি নিজেই ভরসার জায়গায় আমাকে রেখেছ, আমাকে আঁকড়ে ধরেছ। আপনার জায়গায় অন্য কেউ যদি থাকতো আমি কি সেম কাজটাই করতাম? আবার ভুলি তো? হয়তো, হয়তো না, কারণ ভালোবাসা সবার জন্য আসে না, সবাই হৃদয় স্পর্শ করতে পারে না। এই উত্তর তো একমাত্র তুমিই দিতে পারো। কেন ভালোবেসেছিলে আমাকে? সিনথিয়া কিছুক্ষণ নীরবে ভাবে, উত্তর খুঁজে বেড়ায়। কোমল গলায় বলে, আমি না আপনার মতো কাউকে কখনো দেখিনি। আপনি ইউনিক ওয়ান পিস। আপনার সততা, মেয়েদের প্রতি সম্মান, দায়িত্ববোধ, ন্যায়, নিষ্ঠা,
কঠিন হৃদয়ের আড়ালের বন্ধু সুলভ একটা সুন্দর কোমল মন, তীক্ষ্ণ মগজধারী আপনি। সব দিক থেকেই তো আপনি বেস্ট। সব মেয়েদের ড্রিম তো এমন একজন লাইফ পার্টনার চাই, যে মানুষটা চোখ দেখেই হৃদয় পড়তে পারে। এমন ক্ষমতাধারী মানুষকে যে কেউই চাইবে। আপনি অসাধারণ। হয়তো এই কারণেই ভুল থেকে বের হওয়ার আগেই আমি নতুন করে ভালোবাসতে পেরেছি। এছাড়া সম্ভব ছিল না। তবে সত্যি জানি না কবে কখন একটা সফট কর্নার তৈরি হয়েছে। কিন্তু আমি তো জানি তুমি প্রথম থেকে আমাকে খুঁজেছো, আমার বুকে রোম চেয়েছো সিনথি। সিন্থের ভেতরটা কেঁপে কেঁপে ওঠে। মানে? তোমার মনে আছে সিনথি, গারদে থাকাকালীন কেউ তোমার রুমে গিয়েছিল, তুমি ভয় পেয়ে পরের দিন আমাকে কল দিয়েছিলে। তবে ভয়টা পরে কেটে গিয়েছিল। কিভাবে? সেদিন রাতে একটা স্নিগ্ধ ভেজা ভেজা স্মেল পেয়েছিলাম। নেক্সট একই স্মেল আমি আপনার শরীর থেকে পেয়েছি। মিলে গেল সেদিন আমার ওইখানে আপনি গিয়েছিলেন। যে স্মেল তুমি আমার শরীর থেকে পেয়েছিলে সেদিন একই স্মেল তোমার শরীরে পাওনি? সিনথিয়া ক্রমেই অপ্রস্তুত হয়ে যায়। কি হয়েছিল সে রাতে? কি বলতে চাচ্ছে ইরফাত? ইরফাতের গলা আর একটু শীতল। সেদিন রাতেও তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে সিনথি। দুর্বার হৃৎপিণ্ড ঝনঝন করে শব্দ করে উঠছে সিনথিয়ার। প্যাটের মধ্যে অনুভূতিরা ছলকে ছলকে উঠছে। অপ্রত্যাশিত ঘটনা শুনে নিজেই থা হয়ে গেছে সিনথিয়া। ইরফাতের চাহনি নরম কোমল, ভীষণ আলাদা লাগছে আজ। ইরফাত ঘন শ্বাস ফেলে বলে, ওই দিন আমি জানতে পারি একটা চিঠি আছে তোমার কাছে। আর যেহেতু দেখার চান্স একবার, তাই আমি গিয়েছিলাম। তুমি তখন গভীর ঘুমে। বালিশটা যেহেতু ওয়াল ঘেঁষে অন্য পাশ দিয়ে চেক করার হয়েছিল না, বাধ্য হয়েই তোমার উপর ঝুঁকে চেক করতে হয়েছে। ওই সময় ঘুমের ঘুরে অঘটন ঘটিয়ে ফেলেছ সিনথি। তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। আমি জোর করে ছাড়াতে গেলে তোমার ঘুম ভেঙে যেত। এত রাতে এভাবে আমাকে দেখলে তুমি ভুল বুঝতে। একবার ঠকে গেছো, আরেকবার এমনভাবে দেখলে পুরো পুরুষ জাতির উপর তোমার অবিশ্বাস জন্মাতো। তোমার হাত নরম হয়ে আসা অব্দি আমি অপেক্ষা করেছি। কিন্তু আমি যে পায়ের শব্দ পেলাম, মনে হলো এই মাত্র কেউ আসলো। না সিনথি, অনেকটা সময় পর তোমাকে বাধ্য হয়ে ছাড়াতে হয়েছে, আর তখন তোমার ঘুম ভেঙে গেছে। আপনার কি তখন থেকে আমার প্রতি সফট কর্নার সৃষ্টি হয়েছে? তখন পর্যন্ত ছিল না, তবে পরের বারও সেম ঘটনা ঘটেছে। তোমার মনে আছে আমার উপর অ্যাটাক হয়েছিল সে রাতের কথা? অনেকদিন জানতেও চেয়েছি, আপনি বলেননি। সেদিন তুমি তো ঘুমিয়ে গেছিলে। প্রথমে এটা ভাবলেও পরে আমি বুঝতে পারি তুমি ঘুমাওনি। ততক্ষণে আমার একটা কল এসে যায়। ওই রাতে একটা ক্রাইম হয়। আমি ওই রাস্তায় ছিলাম। আমাকে কল করেন জাবির। আমার যেতেই হতো, তোমাকে নেওয়া তো পসিবল না। গাড়িতে ক্লোরোফর্মের একটা স্প্রে করা হয়, ওই জন্যই সে রাতে তোমার জ্ঞান ছিল না। আমি গাড়ি পার্ক করে বেরিয়ে যাই আমার কিছু বিষয় তদন্ত করার। কাজ শেষ করে আমি ফিরেছিলাম, কিন্তু কেউ একজন এই বিষয়টা টের পায়। আমাকে দেখে যদিও বোঝার উপায় ছিল না আমি কে, তবে তারা আমার পিছনে। অ্যাট দ্য মিড টাইম আমি যখন গাড়িতে উঠি, তারা অ্যাটাক করে, ফাইটিং চলে। যেহেতু আমি মাস্ক পরা, তাই তাদের কিছু লোক তোমার মুখ দেখতে চায়। ওদের একাংশ গাড়িতে উঠে আসে। অপর সাইডের ডোর খুলে তোমার মুখটা আমি আমার বুকের মধ্যে ঢেকে ফেলি। ওখানে বিপত্তি। ধারালো ছুরিকাঘাতে আমার পিঠ তখন বিধ্বস্ত, রক্তে রঞ্জিত শার্ট। এক হাতে তুমি আর অন্য হাতে স্টিয়ারিং ঘুরিয়ে সেফ জোনে আসি। তোমার তখন ঘুম ছাড়া ছাড়া ভাব। আমার শরীর অস্বাদ হয়ে যাচ্ছিল। গাড়ির দরজায় ক্রমে শরীর ছেড়ে দিচ্ছিলাম আমি। সেদিন রাতেও আমাকে একটা সেকেন্ডের জন্য ছাড়নি তুমি। দু হাতে খামচে ধরে পড়েছিলে বুকের মধ্যে। সেদিন থেকে আলাদা একটা অনুভূতি ছিল তোমার প্রতি, তবে আমি তলিয়ে ভেবে দেখিনি, মাথায় নিইনি বিষয়টা। চিন্তার ভেতরটা থর থর করে কাঁপছে। এত কিছু হয়ে গেছে, সে তো কিচ্ছু জানতো না। হাওয়ায় মিঠার মতো ইরফাদের কথা গলে যাচ্ছে সিনথিয়া। দুটো বুকের মাঝে এক হাত সমপরিমাণ দূরত্ব কমিয়ে গলা ইরফাদের জুড়ে ধরে সিনথিয়া। দুটো হৃদয় একসাথে মিশে গিয়ে একই গতিতে দাপিয়ে কাঁপিয়ে চলছে। ঠান্ডা ভেজা আবেশে বুঝে আসছে সিনথিয়ার গলা। আবছা গলায় বলে, তাহলে এতটা দূরত্ব কেন বাড়ালেন? কেন দূরে রাখলেন আমাকে? ইরফাদের গলায় পরিপক্ক জ্ঞানের আভাস। আমি তো বাচ্চা নই, তুমি ভুল করলেও কি আমি ভুল করতে পারি? আমি সত্যি চাইনি এমন কিছু হোক। আমি এড়িয়ে চলেছি শেষ পর্যন্ত। আমি শেষ অবধি চেয়েছি তোমার মন থেকে ইরফাত নামক অস্তিত্ব মুছে যাক। আমি কি এতটাই অযোগ্য? সিনথি, আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট আছে,
তুমি ভুল সিদ্ধান্ত নিবে কেন? তুমি ভুল করলে ভুলটা সংশোধন করার চেষ্টা আমাকে করতেই হবে। আমি ভুল করিনি, আমি কনফিডেন্ট ছিলাম। এইবার আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি, একটুও না। অনুভব যখন করেছিলেনই, আমাকে এতটা দূরে নাই রাখতেন। স্বর্ণ পুড়ে পুড়ে খাঁটি হয় সিনথি, একটু কষ্ট করে সুখটা ভালোভাবে অনুভব করা যায়। সব জেনেও একটুও মায়া হলো না আমার জন্য? শুধু দূরে ঠেলে দিলেন। একটু ভালোবাসলে কি হতো? অনুভব তো করেছি সিনথি, আবেগে নিজেকে ঠেলে না দিয়ে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি। ভালোবাসা হয়তো আগে জন্ম নেয়নি, তবে তুমি হৃদয় ছুঁয়েছ সেদিনই, যেদিন অজান্তেই আমার বুকে পড়েছিলে গুনে গুনে 38টা মিনিট। হৃদয়টা সেদিনও এভাবেই কাঁপছিল, এভাবেই। সিনথিয়া নীরব গলায় শুধায়, কবে ভালোবাসবেন আমাকে? কম্পমান উষ্ণ বুকের আলিঙ্গন থেকে সিনথিয়াকে ছাড়িয়ে নেয় ইরফাত। এলোকে সেচুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে ঠান্ডা ভেজা ভেজা নরম নরম দুটো চুমু খায় সিনথিয়ার কপালে, চোখের পাতায়। অতঃপর গলার স্বর হয় হিমশীতল। ভালোবাসি তো। ভয়াল খেলাঘরের অশুভ ছায়া থেকে যেই মুহূর্তে তোমাকে বুকে আগলে নিয়েছি, যখন আল্লাহকে সাক্ষী রেখে কবুল বলেছি, আমি তখন থেকেই তোমাকে ভালোবাসি সিনথি, আর ভালোবাসবো অনন্তকাল। একই পৃথিবীতে পরিচিত অপরিচিত সকলের জন্য ভিন্নতা নিয়ে সকালের শুরু। একরাশ দুশ্চিন্তায় নির্ঘুম রাত্রি কেটে গেছে শুভার। সুমন এখনো বাসায় ফিরেনি, ফোন বন্ধ এখনো। পাহাড় সম ভারী চিন্তার বোঝাতে মাথা যখন ঝিম ধরে আসছে, শরীর ক্লান্ত, চোখ চাইছে বিশ্রাম। তবে বিরামহীন যুদ্ধের নামই যে জীবন। ঘড়ির ঘন্টা তাকে দাপিয়ে বেড়াচ্ছে, হাতে সময় নেই। এবার তাকে বাইরে যেতেই হবে। প্রথমত টাকার সন্ধানে, দ্বিতীয়ত কর্মক্ষেত্রে যেতেই হবে। বাবার ওষুধের ব্যবস্থা করতে হবে, বাসার বাজারের ব্যবস্থা করতে হবে। অশান্ত মনের দাবানল বুকের ভেতরে জলে বাইরে, সে তো বড্ড বেমানান। দরজা খুলে বেরিয়ে যায় শুভা। পেছন থেকে শুভার মা ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে আছেন। তার নির্লিপ্ত অভিব্যক্তি যেন অনেক কথা বলতে চায়। শুভা পিছু ফিরে এক পলক দেখে নেয় মায়ের দুটো ছলছল চোখ, অতঃপর বেরিয়ে যায়। ঝুলন্ত ব্যাগে উচ্চস্বরে বেজে ওঠা ফোনের রিংটোন শুভার ছোট্ট হৃদয়কে নাড়িয়ে তোলে। হৃদয় নামক অদৃশ্য অস্তিত্বের সাথে মুহূর্তে অনেক হিসেব কষা হয়। কে কল দিতে পারে? সুমন। সুমন কল দিয়েছে। তাকে কিছু বলার সুযোগ দিবে, নাকি সুমন কথা বলার আগে সে নিজেই হাজারটা কথা শোনাবে? কোথায় ছিল কাল রাতে? কেন ফোন বন্ধ ছিল? কেন বাবার ওষুধ আনেনি? কেন বাজার করেনি? কেন মিথ্যা বলে ফ্রেন্ডের থেকে টাকা নিয়েছিল? মায়ের আলমারিতে গোছানো টাকাগুলো কোথায় গেল? গহনাগুলো কোথায় গেল? কত শত প্রশ্ন তার মনে জমে আছে। দীর্ঘ তপ্ত শ্বাস ফেলে শুভা। ব্যাগের জিপার খুলে ফোন হাতে নেয়। তপ্ত রোদে স্ক্রিনের সব ঝাপসা। আন্দাজে ফোন ধরে শুভা। তারপর, কে? আপু, আমি সুমনের বন্ধু বলছিলাম। কোনো প্রবলেম? আপু, আপনি যদি একটু হসপিটালে আসতেন। কেন ভাই? না মানে, কাল রাতে সুমন আমাদের সাথে ছিল। সকালের দিকে ও হঠাৎ অসুস্থ হয়ে যায়, ওই জন্য হসপিটালে নিয়ে এসেছি। মানে কি হয়েছে ওর? আপনি আসুন প্লিজ, ইমার্জেন্সি। লোকেশন মেসেজ করছে আপু, প্লিজ চেক। শুভা হাত উঁচিয়ে রিক্সা ডাকে। বুকের মধ্যে ধুক ধুক করে বাড়ছে শব্দগুলো একের পর এক। কি হলো সুমনের? এই মুহূর্তে হাত পুরোটাই শূন্য। দুশ্চিন্তার পাহাড় যেন ধসে ধসে পড়ছে মাথার উপরে। ফোনটা আবারও বাজছে। ফোন ধরে শুভা। শোভা, আম্মা বলো। তুই শুনছিস ওরা কি বলছে এগুলো? কি হয়েছে আম্মা? এত হাইপার হচ্ছ কেন? সুমন, আমার সুমন নাকি বিষ খেয়েছে। পুরো পৃথিবী চোখের সামনে ঘুরে ওঠে শুভার। কি শুনছে সে? সব সত্যি নাকি দুঃস্বপ্ন? রিমার জীবনে একই রকম সকাল শুরু হয় আজকাল। সকাল থেকে মায়ের তিক্ত কথায় হৃদয় পড়তে থাকে রাত অবধি। আবার রাত ফুরিয়ে যায় চোখের জলে ভিজতে ভিজতে। জীবনের কিছু ভুল আজীবন জ্বালাবে, আজীবনের জন্য পুরাবে। আগুনের লেলিহান শিখায় জলজন্ত মানুষটা সারা জীবন জ্বলবে, কিন্তু কিছুই করার থাকবে না। সেরকমই একটা তিক্ত সকালের শুরু রিমার। আজকাল শরীরের সাথে মানসিক যন্ত্রণা পাল্লা দিয়ে বাড়ছে। তার উপর মায়ের অত্যাচারে জান বেড়ে যাবার উপক্রম। জীবনের অল্প একটু ভুল আপনার জীবনের মোড় এমন অ্যাঙ্গেলে ঘুরে যাবে, নিজের চেনা জায়গা, চেনা মানুষ, চেনা সব কিছু অচেনা হয়ে যাবে। ভোরবেলা চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙে রিমার। আজও তার ব্যতিক্রম নয়।
এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরও কেন যে তার মা একটু কোমল একটু নরম হয় না এটাই বুঝতে পারে না সে। আজকাল ডায়েরি আর চোখের জল সবচেয়ে আপন। মায়ের চিৎকার চেঁচামেচিতে কানে হেডফোন গুঁজে দেয় রিমা। অতপর ডায়েরির নতুন পাতায় লেখা হয় আরেকটি দীর্ঘশ্বাস। যদি সম্ভব হতো তোমার প্রতি আমার ভালোবাসা, বিশ্বাস, ভরসা, মায়া, সকল অনুভূতিগুলো সহ এই আস্ত আমিটাকে প্রকাশ্যে গলায় রশি ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়ে দিতাম শুভ্র, যাতে এই পৃথিবী ভুল করার আগে আমার মৃত্যুর করুণ পরিণতির কথা মনে করত। তবে আত্মহত্যা মহাপাপ বলে পারলাম না। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের দুটি মানুষের একটি রাত হোটেলের কেবিন রুমে কেটে গেছে। সকালের প্রজ্বলিত সূর্যের স্বর্ণালী ঝলমলে আলো পড়ছে তিথির চোখে মুখে। চোখ কুচকে ফেলেছে তিথি। বুকের আলিঙ্গনে সে রোদের আলো থেকে তিথির সোনা মুখ ঢেকে রাখছে শিশির। তিথি ধীর গলায় বলছে, রাগ কমেনি? শিশির চুপচাপ, নীরব নিস্তব্ধ। তিথির গলা আর একটু ধীর। চলো বাসায় যাই। কেন? এভাবে চলে আসা কি ঠিক হলো? ঠিক না হলেও ভুল তো হয়নি। বাসায় থাকলে কখনোই তোর শূন্যতা মা বুঝতো না। কিছু সময় দূরত্ব ভালো। আর যদি না বুঝে? না বুঝলি নাই, তুই আমার কাছে থাকবি। পৃথিবীর সবার ভালোবাসা আমি একাই তোকে দিব। আমার না হয় কেউ নেই, তাই তুমি আমাকে সবার ভালোবাসা চেয়েও বেশি ভালোবাসতে পারবে। কিন্তু তোমাকে ভালোবাসার অনেক মানুষ আছে, তাদের ছাড়া তুমিও ভালো থাকবে না। আমি চাই না মামি আর তোমাকে আলাদা করতে। তুমি প্লিজ ফিরে যাও। আমি সেদিনই ফিরবো যেদিন আমার মা নিজের ভুল বুঝতে পারবে। হোয়াট এভার, আই নিড টু গো। কোথায় যাবে তুমি? কাজ আছে, পুলিশ হেডকোয়ার্টার্স। আর আমি? তুই এখানেই থাকবি। আজকের মধ্যে অন্য জায়গায় শিফট হব, নো প্রবলেম। তুমি কখন ফিরবে? রাতে। আমি এখানে একা থাকবো? আজকের মতো কষ্ট কর প্লিজ। আর শোন, অনেক ব্যাড নিউজের মধ্যে একটা গুড নিউজ দেই তোকে। তোর ফ্রেন্ড সিনথিয়া। ওর কোনো নিউজ জানো? তুমিও তো আইনের লোক, ওর কোনো নিউজ দিতে পারবে তুমি? তোর ফ্রেন্ড এই মুহূর্তে সেফ জোনে আছে। তোর সিনথিয়া এখন এসপির মিসেস। আবাকের উচ্চসীমায় পৌঁছে চোখ গোল গোল করে ফেলে তিথি। তারপর লাফিয়ে উঠে বলে, সত্যি? শিশির তিথিকে থামিয়ে বলে, আরে আরে, নিজের বিয়ে তো তো এত খুশি হসনি যতটা অন্যের বিয়ের খবর শুনে হচ্ছিস। সিনথিয়া স্যারকে পছন্দ করতো, ভালোবাসতো? আর তুই যে ওর বরের সাথে ফ্লার্টিং করে বেড়াস এ কথা জানে তোর বান্ধবী? আমি তখন জানতাম না, তাহলে এমন করতাম না। তুই আমার বোন, এই কথা সেদিন স্যার জানতেন। তা না হলে সেদিন গুলি মেরে তোকে উড়িয়ে দিতেন। আচ্ছা, স্যার কি সিনথিয়াকে সব বলে দেবে? একজন এসপি মোটেও তোর মতো বাচ্চামি করবে না। তিনি একজন বিচক্ষণ বুদ্ধিসম্পন্ন মানুষ। আচ্ছা তিথি, তুই কিন্তু অনেকটাই শান্ত হয়ে গেছিস। তিথি এগিয়ে আসে শিশিরকে দু হাতে আঁকড়ে ধরে বলে, শান্তির একটু জায়গা পেয়ে গেছি তো, তাই সবই ভালো লাগে। আমার কোনো দুঃখ নেই। বৃষ্টি শেষে একটা ঝলমলে ঝকঝকে পরিষ্কার সকাল। মিষ্টি মধু মৌমা করা ঘ্রাণের শ্বাস টেনে টেনে নিচ্ছে সিনথিয়া। গভীর ঘুম ক্রমে পাতলা হচ্ছে। এরপর কয়েক সেকেন্ডের জন্য মস্তিষ্ক শূন্য হয়ে যায়। সব কি স্বপ্ন ছিল? ইরফা তাকে ভালোবাসে বলেছিল। সব কি স্বপ্ন? তড়াক করে খুলে ঘন আঁখি পল্লব। উপরে আধুনিক ইন্টেরিয়র সিলিং ফ্যান ঘুরছে ভু ভু করে। পাশ ফিরে তাকায় সিনথিয়া। পাশের মানুষটা কই? লাফিয়ে উঠে বসে। চারপাশে চোখ বুলিয়ে খুঁজে বেড়ায়। মিষ্টি স্নিগ্ধ ঘ্রাণ হৃদয় ছুঁয়ে যাচ্ছে। ব্যাট সাইড টেবিলে ব্যাতের ঝুড়িতে শুভ্র সাদা সাদা ফুলগুলো যেন হাসছে। মধুর ঘ্রাণে অন্তর ছেয়ে যাচ্ছে। সাদা ছোট ছোট ফুলের মধ্যে একটা ভাঁজ করা কাগজ। সিনথিয়া মেলে ধরে সেই কাগজ। সিন্ড্রেলা, তোমার স্পর্শে অন্ধকারাচ্ছন্ন জরাজীর্ণ রক্তাক্ত হৃদয়ের বিষণ্ণতাগুলো আজ আলোয় আলোয় উদ্ভাসিত। তুমি ছুঁয়েই শুষে নিও আমার সারাদিনের ক্লান্তি, আর আমি বাকিটা ফিরে এসেই না হয় দিব। এখন যাচ্ছি, সারাদিন ভীষণ মিস করবো বউ। অতপর সিনথিয়া হৃদয়ের বসন্তের বাতাসের মতো অনুভূতিটা ঠান্ডা আবহে বইতে শুরু করলো। হৃদয় নামক ছোট্ট অংশটা তোলপাড় শুরু করলো।
বউ নামক শব্দটুকু দেখেই ভালোবাসার চাদরে সে নিজেই মুড়ে রাখতে চেয়েছিল ইরফাতকে। তবে অমায়িক চিন্তাধারী কঠিন হৃদয়ের মানুষটি প্রেমের সেতু বন্ধন তৈরি করে তাকে হাত বাড়িয়ে কাছে ডাকছে নিজেই। প্রেম প্রীতির পূর্ণ বাঁধনেই তাকে বেঁধে ফেলেছে আষ্টে পৃষ্ঠে। অপূর্ব চিন্তাশীল মানুষকে কি প্রেমের জোয়ারে ভাসানো সম্ভব? অনুপম চিন্তাধারী পুরুষকে কখনো নারী তার প্রেমের জোয়ারে ভাসাতে পারে না। সেই পুরুষ তার অমুখ প্রণয় ভালোবাসার জোয়ারে তার প্রিয়তমাকে ভাসিয়ে নিয়ে যায়। যেমন চিরকুটের মধুর শব্দ সিনথিয়াকে প্রেমের জোয়ারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। দরজায় ঢুকা পড়ে। কল্পনার জগতের ছাদ ঘটিয়ে দরজায় তাকায় সিনথিয়া। মিষ্টি গলায় ভেসে আসে, গুড মর্নিং বউ। মিষ্টি গলা শুনে সিনথিয়া বুঝতে পারে টুম্পা ডাকছে। বিছানা থেকে ছুটে যায় দরজার দিকে। মেজে রাখা দরজা খুলে দেয় সিনথিয়া। দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে ইভা, তার কোলে টুম্পা। সিনথিয়া বলে, গুড মর্নিং সোনা। ইভা বলে, আরে ওকে। আপু। ভাইয়া কিন্তু নেই, নামাজ পড়ে বাইরে গিয়েছে, ফিরতে লেট হবে। আমাকে ডাকেনি একবারও। ভাইয়া এমনই, তুমি এসো, ফ্রেশ হয়ে এসো। বলে মিষ্টি করে ঠোঁট ছাড়াই ইভা। ইভার চোখ জোড়া টানা টানা, ফর্সা পাতলা মুখ, নিটাল গরনের শরীর মেয়েটার। এক পলক দেখে চোখ সরানোর উপায় নেই। ইরফাদের জেরক্স কপি, শুধু ফিমেল ভার্সন। যে মেয়ের দিকে তাকিয়ে চোখ ফেরানো যায় না, তাকে নির্মমভাবে ঠকে গেছে তার রক্তের ভাই। এত কঠিন, নির্মম, নির্দয় কি করে হলো তার ভাই? অজান্তেই একটা মায়া তার হৃদয়ে ছড়িয়ে গেল। হেজে পিচিটাকে মিষ্টি দেখতে, একবার দেখলেই হৃদয় ঠান্ডা হয়ে যায়। গত রাতে অনেকবার টুম্পাকে চুমু খেয়েছে সিনথিয়া। এখনো অদৃশ্য মায়া তাকে দাপিয়ে বেড়াচ্ছে। ইভার কোল থেকে টুম্পাকে নিজের কোলে নেয় সিনথিয়া। টুপটুপ করে পুরো মুখে চুমু খায়। যদি পারত নিজের ভাইয়ের অবিচার বাচ্চাটার শরীর থেকে চুমুতে শুষে নিত এই মুহূর্তে। তবে সব যন্ত্রণা, সব ব্যথা শুষে নেওয়া যায় না। ইভা সবটা স্বাভাবিকভাবেই নাই। ইভা মৃদু হেসে বলে, পরে আদর করো যত খুশি। নিচে আসো, খাবারটা খেয়ে নাও, বাবা ওয়েট করছে। সিনথিয়া টনক নড়ে। ঘুমটা বেশি হয়ে গেল না? কয়টা বাজে? পেছন ঘুরে দেয়াল ঘড়ি খুঁজে বেড়ায় সিনথিয়ার চোখ জোড়া। ইভা হেসে বলে, ঘড়ি দেখতে হবে না, 9টা বাজে। তোমাদের উপর দিয়ে অনেক স্টেজ গিয়েছে, ওইটা বাবা জানে। তোমাদের প্রপার রেস্টের প্রয়োজন, সো ডোন্ট প্যানিক। তুমি নিচে এসো। সিনথিয়ার হঠাৎ মাথায় একটা চিন্তা টোকা দিয়ে যায়। কোন স্ট্রেসের কথা জানে বাসায়? সবটা জেনে তারা কি মেনে নিচ্ছে, নাকি সবটাই অজানা তাদের? আচ্ছা, রাফসান যে তার ভাই, এটা জানতে পারলে সবাই তাকে মেনে নিবে তো? আবছা টিমটিমে আলোর লোহার স্যালের কক্ষে বসে আছে ইরফাত। অপহরণের শিকার ছেলেগুলোর জবানবন্দি নেওয়া হয়েছে, বাকি কাজ চলছে নিয়ম মাফিক। খুব শীঘ্রই উন্মোচন করা হবে আসল কালপ্রিটের মুখোশ। বিকেলবেলা কিচেনে কাজ করছে ইভা। সিনথিয়া দাঁড়িয়ে আছে পাশে। একটা লম্বা ট্রেতে কফি আর স্ন্যাক্স সাজিয়ে হাতে ধরে দেয় ইভা। তারপর বলে, চলো। কোথায় আপু? গেস্ট এসেছে, ড্রয়িং রুমে চলো। সিনথিয়া বাধ্য মেয়ের মতো ইভার দেখানো রাস্তা দিয়ে যায়। ড্রয়িং রুমে প্রবেশ করে থমকে দাঁড়ায় সিনথিয়া। এক পলক সামনে, এক পলক পেছনে ফিরে তাকায় সে। ইভার মিষ্টি চোখের ভাষা বলে, যাও। সিনথিয়া দ্রুত পা চালিয়ে যেন ছুটে যায়। ড্রয়িং রুমের সোফায় বসে আছে তার বাবা, মা আর মুগ্ধ। সিনথিয়া টেবিলে ট্রে রেখে বাবার বুকে ছোট্ট বাচ্চার মতো ছাপিয়ে পড়ে। অপর হাতে আগলে ধরে মায়ের গলা। রেদানুর রহমান সিঙ্গেল সোফায় বসে এক পরিবারের সবার কান্নায় ভাসতে থাকা অনুভূতির সাক্ষী হন। সিনথিয়া কান্না করে ফেলে। কতগুলো দিন পেরিয়ে গেছে, কতগুলো দিন দূরে ছিল। দীর্ঘদিন পর মেয়েকে চোখে দেখতে পেয়ে কেঁদে ফেলেন সানজিদা বেগম। মুগ্ধর চোখে জল টুপটুপ করে। সানজিদা বেগম মেয়ের মাথায় চুমু খান। সিনথিয়া কান্না ভেজা গলায় বলে, বাবা, বাবা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? কান্নার তোরে সানজিদা বেগম উত্তর দিতে পারেন না। মেয়েকে টেনে বুকে জড়িয়ে গত দিনগুলোর অপেক্ষার যন্ত্রণা ভুলতে চান। সিনথিয়া মায়ের বুকে পড়ে থাকে অনেকটা সময়। সিনথিয়ার বাবা রেদানুর রহমানের দিকে তাকিয়ে ভেজা গলায় বলেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার মেয়েটা একটার পর একটা ট্র্যাপে পড়েছে। এসিপি সাহেব না থাকলে হয়তো আমার মেয়েটা এই জাল থেকে বেরিয়ে আসতে পারতো না। রেদওয়ানুর রহমান বলেন,
আইন সকলের জন্য সমান, এটা একজন পুলিশ অফিসারের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তবে এইবার একজন মানুষ হিসেবে যা দায়িত্ব ইরফাত পালন করেছে, আই অ্যাম প্রাউড অফ ইউ। স্যার, আজকে সিনথিয়াকে আমাদের সাথে পাঠানো যায় না? আমরা সিনথিয়াকে চোখে চোখে রাখবো, রুম থেকে বের হতে দিব না। অফিসিয়াল রোলসের বাইরে কিছুই পসিবল নয়, আর আনঅফিসিয়াল রোলস হলেও আপনার মেয়ে আমার বাসায় থাকবে। শফিউল সাহেব, আমি আপনার মেয়েকে আমার ছেলের বউ করে আনতে চাই। আশা রাখছি আপনার সম্মতি থাকবে। হঠাৎ এমন কথায় ভেতর থেকে কেঁপে ওঠেন শফিউল আলম। কর্নেল রেদওয়ানুর রহমান আর সম্রাট শাহজাহানের মধ্যে যে যুদ্ধ ছিল সে তো ভালোভাবেই জানেন। ওই কারণে সিনথিয়ার আসল পরিচয় কখনো কাউকে তিনি দেননি। বাবার ছায়াতলে মেয়ের সুরক্ষা নিশ্চিত করতে নিজের পরিচয় বড় করেছেন তিনি। এই মুহূর্তে কি করবেন তিনি? সবটা জানিয়ে দিবেন নাকি গোপন করবেন মেয়ের আসল পরিচয়? লোককে কতক্ষণ রাখবে এই সত্য? কি অপেক্ষা করছে মেয়েটির কপালে? বিকেলবেলাটা ধূসর মেঘের আড়ালে তুলে আছে। স্বর্ণালী সূর্য, ঝিরে ঝিরে কোমল বাতাস বইছে। কেবিনে একের পর এক ফাইলে চোখ বুলাচ্ছে ইরফাত। টেবিলের পাশে অবহেলায় পড়ে থাকা নতুন ফোনটা কেঁপে কেঁপে উঠছে একটু পরপরই। সেদিকে প্রক্ষেপ নেই তার। ইচ্ছাকৃত উপেক্ষা নাকি অন্য মনস্কতার চোখ দেখে বোঝার উপায় নেই। ঠিক সে সময়েই লম্বা তড়িঘড়ি হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করে প্রভাত রঞ্জন সরকার। তীক্ষ্ণ দৃষ্টিধারী ইরফাত চোখ তুলে তাকায়। অতঃপর সহজ স্বাভাবিক কথোপকথন। ইরফাত, স্যার বলুন। আই থিঙ্ক তুমি আমাকে ইগনোর করছো। কতগুলো কল দিয়েছি। ইউ হ্যাভ এনি আইডিয়া? ইয়েস স্যার, আই হ্যাভ নো আইডিয়া কজ আই এম সো বিজি। তুমি আমাকে ইনসাল্ট করছো ইফতার। তুমি কি ভুলে যাচ্ছ? আই অ্যাম নো নো স্যার, আই নো হু আর ইউ। ইগনোর করার কারণ? এক কথা দুবার বলা আমার পছন্দ না স্যার, ইউ নো দ্যাট। ইরফাত, বলুন। কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হয়তো। তুমি আমাকে বলতে পারো প্রবলেম কি? এভরিথিং ইজ গোয়িং পারফেক্টলি অ্যান্ড স্মুথলি। আমার সিভিসেন্স রং গেস করে না ইরফাত। আই সি। এতটুকু বলেই প্রভাত রঞ্জন সরকারকে উপেক্ষা করে বেরিয়ে যায় ইরফাত। প্রভাত রঞ্জন সরকার হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন। মোটামুটি বড় ধরনের লোহার শেল, আলো আধারের মাঝামাঝি দুটো চেয়ার পাতা। প্রভাত রঞ্জন সরকারকে জাবির ডেকে এনেছেন মিনিট 5 আগেই। তিনি পায়ের উপর পা উঠিয়ে চেয়ারে শরীর হেলিয়ে রাজা বাদশার মতো বসে আছেন। বলিষ্ঠ শরীরের অধিকারী সিংহের ব্যাসে শ্যালে প্রবেশ করে। ইরফাতকে দেখে প্রভাত রঞ্জনের গলা। ইরফাত, মাই বয়, কি জন্য ডেকেছ? নতুন কেস নিয়ে কথা বলবে? আই নো মাই সান, তুমি বেশিক্ষণ আমার সাথে রাগ করে থাকতে পারবে না। নীরব নিস্তব্ধ চারপাশ, শুধু পায়ের দাপটে কেঁপে উঠছে মাটি। শক্ত পায়ের দাপটে কয়েক সেকেন্ডে চেয়ারের শির দ্বারা টান টান করে বসে ইরফাত। পায়ের উপর তুলে দেয় পা, হাতে রিভলভারের নলে সরায় কপালে লেপটে থাকা চুল। পায়ের উপর পা তুলে বসার ভঙ্গিতে হালকা কেঁপে উঠে প্রভাত রঞ্জন সরকার। তিনি নিজেই পা নামিয়ে বসেন। দীর্ঘ সময়ের অভিজ্ঞতায় তিনি ইরফাতকে ভালোভাবেই চেনেন। ইরফাতের ভঙ্গিমা অশনি সংকেত দিচ্ছে, তবু তিনি নিজেকে স্বাভাবিক রেখে বলেন, হোয়াট হ্যাপেন ইরশাদ? এনিথিং রং? রিভলভারের ট্রিগারের গোল অংশ আঙ্গুলে রেখে ঘোরাচ্ছে ইরফাত। অতঃপর তার বিধ্বংসী রূপ, অগ্নিমূর্তি ধারণকারী ইরফাতের ক্রুদ্ধস্বর। চেক দিস পেপারস, দেন ইউনিফর্ম খুলে ফেলুন। হোয়াই ইরফাত, আর ইউ শিওর? তুমি কি বলছো বুঝতে পারছো? ইউ নো দ্যাট হু আই অ্যাম। আপনার থেকে ভালো আমাকে কেউ চেনে না। আমি কেন ইউনিফর্ম খুলবো? যারা ইউনিফর্মের যথার্থ মূল্যায়ন করতে জানেন না, তাদের শরীরে ইউনিফর্ম থাকা মানে পুরো আইন ব্যবস্থাকে অসম্মান করা। সো হারি আপ। ইরফাত, তুমি আমাকে ইনসাল্ট করছো। এর পরিণাম ভালো হবে না। প্রুফ ছাড়া কারো দিকে আঙুল তোলা অন্যায়। রিভলভার শক্ত হাতে তাক করে প্রভাত রঞ্জন সরকারের কপাল বরাবর, তারপর অগ্নিমূর্তি ধারণ করে বলে, ইরফাত, ডোন্ট থ্রো স্টোনস অ্যাট গ্রেসেস। এত বছরেও আমাকে চিনতে পারলে না? এমন কথায় শক্ত ঢুক গেলেন প্রভাত রঞ্জন সরকার। এত বছরের অভিজ্ঞতায় তিনি তো ইরফাতকে ভালোভাবেই চেনেন। বিচক্ষণ ধারালো মস্তিষ্ক ধারে ইরফাত একাই আগুন জ্বালিয়ে দিতে পারে, তা তিনি ভালো করে জানেন। তবে এই মুহূর্তে স্বাভাবিক দৃষ্টিভঙ্গি, আচরণ স্বাভাবিক থাকা প্রয়োজন। তিনি স্বাভাবিক গলায় বলেন, দেখো বাবা,
রুলস ভুলে যাবেন না মিস্টার প্রভাত রঞ্জন সরকার। এখানে আমি সম্পর্ক পাতাতে আসিনি। চেক দিস পেপারস। ইউনিফর্ম ছাড়ুন। ইরশাদ, শোনো আমার কথাটা। ডোন্ট কল মি ইরফাত, আই সে অ্যাগেন। ইউনিফর্ম ছাড়ুন। তুমি আমাকে ফোর্স করতে পারো না ইরশাদ। প্রুফ স্যার আমাকে ফোর্স করা আইনত অপরাধ। আমাকে আইন শেখাতে আসবেন না। আইজিপি রুস্তান কবির 30 সেকেন্ডেই কক্ষে প্রবেশ করবেন। তার নির্দেশ আপনার হাতে আগেই পেপারস পাঠানো হয়েছে। চেক দিস পেপারস। ঠিক ওই মুহূর্তে কক্ষে প্রবেশ করেন রুস্তান কবির। ইরফাত উঠে দাঁড়ায় প্রভাত রঞ্জন সরকার। রুস্তান কবিরের হাঁক ডাক গলা। অপরাধী শরীরে পুলিশের ইউনিফর্ম। বিধ্বংসী গলায় এক মুহূর্তে গরম হচ্ছে পরিবেশ। গলার হুঙ্কারে ফুটে উঠেছে ধ্বংসলীলা। প্রভাত রঞ্জন সরকার স্বপ্নে উপেক্ষা করে নিজেও হয়ে ওঠেন অগ্নিমূর্তি। দুজনের মধ্যে চলে ক্ষুদ্র যুদ্ধ। অতঃপর ইরফাদের হাতের ইশারায় আলোর দুটি পরে ফাঁকা দেয়ালে। ইরফাদের হাতে রিমোট বাটন চেপে দেয়ালের প্রতিচ্ছবির দিকে তাকায়। মুখে বাঁকা হাসি। প্রভাত রঞ্জন সরকার ইরফাদের দৃষ্টির দিকে তাকায়। দেয়ালের প্রতিচ্ছবি দেখে ভেতর থেকে তিনি হালকা কেঁপে ওঠেন। ইরফাত মৃদু হাসে। প্রভাত রঞ্জনের মুখটা কালো আধারে থেকে যায়। ইরফাত তার ছা গলায় বলে, চিনতে পেরেছেন? প্রভাত রঞ্জন সরকার স্বাভাবিক গলায় বলেন, হ্যাঁ, ওনাকে কে চিনব না। অতঃপর চালানো হয় কাঙ্ক্ষিত ভিডিও। প্রভাত রঞ্জন সরকার নড়ে চড়ে বসেন। দেয়ালে ভেসে ওঠা চিত্রে দেখা যাচ্ছে একটা আবছা আলোয় কক্ষে ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা বসে আছেন সোফায়। মুখোমুখি বসে আছেন প্রভাত রঞ্জন সরকার। সাথে আছেন দেশের রাজনৈতিক এমপি মন্ত্রী। একটা ক্ষুদ্র আলাপচারিতার সাক্ষী স্বরূপ রেকর্ডের ভিডিও। একের পর এক পৃষ্ঠা উল্টে পাল্টে দেখায় ইরফাত। গুটি কয়েক ভিডিও দেখিয়ে পজ দেয় ইরফাত। সহসা এগোরে গম্ভীর রুস্তান কবিরের গলার স্বরে উঠে ঝড়। ইউনিফর্ম খোলো। প্রভাত রঞ্জন সরকার হু হু করে হেসে ওঠেন। নিজের হাতে রিভলভারের নল তাক করেন নিজের কপালের দিকে। অতঃপর রুস্তান কবির বলেন, সাইকোটাকে তুমি দেখো, আমি আসছি। বেরিয়ে যান রুস্তান কবির। ওই সময় প্রভাত রঞ্জন সরকার হাসেন আবারও। বেশিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আমার হাত কত লম্বা তুই জানিসও না। তোর বাপকে আমার নখের ইশারায় তুলে আনবো। এই নখের ইশারায় দেখবি তুই। ইরফাত পায়ের উপর পা তুলে চেয়ারের শরীরে এলিয়ে আয়াসী ভঙ্গিতে বসে। রকিং চেয়ার হলে একটু দুল খেত। 1 সেকেন্ডে লন্ডভন্ড সব। আয়াসী ভঙ্গিতেই বসে চোখের পলকে আঘাত হানে ইরফাত। বলিষ্ঠ শক্তিশালী পায়ের আঘাতে প্রভাত রঞ্জনের হাত থেকে পড়ে যায় রিভলভার। মেঝেতে ঝনঝন করে ওঠে। কোন পায়ে লাথি মারে চেয়ারে। প্রভাত রঞ্জন তাল সামলাতে না পেরে পড়ে যায় মেঝেতে। নিজের হাতে রিভলভারের নল তাক করে দু পায়ে ফটাফট দুটো শুট করে দেয়। অতঃপর রিভলভারের ধোঁয়া ওঠা গরম নলে নরমুষ্ঠ গোল করে ফু দেয় ইরফাত। তারপর হাসতে হাসতে বলে, দ্য এন্ড। ধূর্ত চালাক বাঘ একদিন বেড়ালের মতো ধরা পড়ে। বলেছিলাম না, তুই যদি হোস মাইন্ড গেমের মাস্টার প্ল্যানার, আমি হলাম সাইলেন্ট কিলার। ইরফাদ, আরে চেঁচাস না, তোকে সন্দেহের তালিকায় ফেলেছি সেদিনই যেদিন থানায় চিঠি এসেছে। তবে দুয়ে দুয়ে 4 মেলাতে অনেক দূর যেতে হয়েছে আমাকে। কোল্ড ওয়ারের কিং আমি। কে কখন কোন মুহূর্তে আমার হাতে ধরা পড়বে আগের সেকেন্ড অবধি সে টের পাবে না। প্রভাত রঞ্জন সরকার মেঝেতে শুয়ে শুয়ে হাসে। তারপর বলে, আমার হাত যে কত দূর যেতে পারে তুই ভাবতেও পারছিস না। খেলা তো কেবল শুরু। দেখি কে যেতে পারলে তুই আটকে দেখাস। ইরফাদ কখনো কাউকে আটকে রাখে না, সোজা উপরে পাঠিয়ে দেয়। ভুলে যাস না, ইরফাদ নিজের রক্তকে ছাড় দেয়নি। সিনথিয়া টুম্পাকে নিয়ে বসে আছে। বাবা মা চলে যাওয়ার পর থেকে মনটা ব্যাকুল হয়ে আছে। টুম্পাকে জোরে ধরে বসে আছে সিনথিয়া। রাতের খাবার বানাচ্ছে ইভা। ঠিক ওই সময় পরিচিত সাইরেন বেজে ওঠে। ইভা হাতের কাজ ফেলে দৌড়ে যায় সিনথিয়ার কাছে। তারপর কোলে তুলে নেয় টুম্পাকে। সিনথিয়া কিছু বুঝতে না পেরে ইভার কাজকর্মগুলো চুপচাপ দেখছে। ইভার ঠোঁটের কোণে হাসির ঝিলিক। সে হাসি হাসি মুখে বলে, আরে ভোকা মেয়ে, ভাইয়া এসেছে বোঝো না? সিনথিয়া টনক নড়ে। দূরে কোথাও থেকে ঠান্ডা বাতাসের আবহে বুকটা শীতল হয়ে আসে। ইরফাত এসেছে, তার ভালোবাসা। ইভা হেসে হেসে বলে, তুমি তো ভারী বোকা। বর আসছে তোমার, দরজা খুলে দাঁড়িয়ে থাকো, যাও। সিনথিয়া লজ্জায় মাথা নামায়। ইভা সিনথিয়ার থুতনিতে হাত দিয়ে বলে, ওরে আমার লজ্জাবতী রে, লজ্জার কিছু বলিনি সোনা।
দরজা খুলে দিলে বর খুশি হয়। এই যে তোমার দু চোখ সারাদিন আমার ভাইটাকে খুঁজে বেড়ালো, দাঁড়িয়ে না থাকলে সে বুঝবে তুমি কত অপেক্ষা করছো। যাও। টুম্পাকে নিয়ে যাই। বর বউয়ের মধ্যে কারো যেতে নেই সোনা পাখি, তাতে অনুভূতি নষ্ট হয়। তুমি দেখা করে আসো, টুম্পার মামাই ভেতরে এসে টুম্পাকে কোলে নিবে। যাও যাও। নির্ভা এগিয়ে যায় সিনথিয়া ক্ষণে ক্ষণে পিছু ফিরে তাকায়। ইভা চোখের ইশারা দেয়, তারপর বলে, একটু জড়িয়ে ধরো কিন্তু, আমার ভাই খুব টায়ার্ড হয়ে ফেরে বউ, এর ভালোবাসা দরকার। সিনথিয়া লজ্জায় লাল হয়ে যায়। ইভা খুব বন্ধুত্বপূর্ণ, পুরোই ভাইয়ের মতো, তবে মনটা একটু শক্ত না, খুব নরম। সিনথিয়ার পরনে কালো কালারের লং কুর্তি, চুলে লম্বা বেনুনি করে দিয়েছে ইভা। নিচে যায় সিনথিয়া, উপর থেকে ইভা ডিরেকশন দিচ্ছে। ঠিক সে সময়ে রেদনুর রহমান ঘর থেকে বের হন। উপর থেকে নিচের দিকে না তাকিয়ে ইভার পাশ দিয়ে যাওয়ার সময় বলেন, আম্মা, দরজা খুলে দিচ্ছিস না যে? ইরফাত আসছে তো। ইভা আলতু করে নিজের জিব্বায় কামড় দেয়, মনে মনে বলে, এই খেয়েছে। তারপর বলে, এই তো যাচ্ছিলাম বাবা। থাক, তোকে যেতে হবে না, আমিই যাচ্ছি। এবার চোখ গুল গুল করে যা ভেবেছিল তাই। এখন না ছেলে বইয়ের রোমাঞ্চের মাঝখানে পড়ে যান তিনি। ইভা তড়িঘড়ি করে বলেন, বাবা, মনেই ছিল না, সিনথি গেছে নিচে। তুমি রুমে যাও বাবা। আমি বাইরে যাব, একটু কাজ আছে। এতক্ষণে কাজ? কি একটা অবস্থা। মনে মনে বলি আওরা ইভা কিভাবে থামাবে বাবাকে। ইভা ক্ষুদ্র চেষ্টা চালাই। বাবা, আমি একটা খাবার বানিয়েছি, একটু টেস্ট করে দেখো। ফিরে খাবো আম্মা, তুমি রেখে দাও। এখন একটু খাও। আমার কাজ আছে ইবা, ইমার্জেন্সি। এতক্ষণে ইমার্জেন্সি কাজ? বুড়ো হয়ে ছেলে মেয়ের কেমিস্ট্রি বুঝো না, অবুঝ নাকি? কখনো বিয়ে করনি নাকি? মনে মনে বলি আওরা ইভা। বাবার হাঁটার গতিতে বাধা দিয়ে দাঁড়ায় ইভা। তারপর হালকা কেশে গলা পরিষ্কার করে বলে, বাবা, তুমি কি বিয়ে করেছিলে? কি বলিস মা? আমার তো মনে হচ্ছে বিয়ে করনি কখনো। আর না হলে মা তোমার জন্য অপেক্ষা করেনি? না না না, আমি বাসায় ফিরলে তোর মা দরজায় দাঁড়িয়ে থাকতো, বাতাস করতো। তোমার ছেলের বউও বাতাস করতে গেছে বাবা। তুমি সেখানে কাবাবের হাড্ডি হতে যাচ্ছ। 5 মিনিট ঘরে বসে দেন যাও। রেদওয়ানুর রহমান ইভার দিকে তাকিয়ে বলেন, আমার মেয়ে কত বুদ্ধিমতী, আল্লাহ তোমার মন বরফ শীতল করে দিক মা। বলে তিনি রুমের দিকে ফিরে যান। সিনথিয়া দরজার পেছনে দাঁড়ায়। ভারী পাল্লা ঠেলে ভেতরে ঢুকে ইরফাত। সিনথিয়া লজ্জায় কুকড়ে যায়, দরজার পেছনে মিলিয়ে যায় যেন। ইরফাত পা ফেলে ধীর গলায় বলে, বাইরে এসো। লুকাচ্ছ কেন? সিনথিয়া নিজের দিকে তাকায়, তাকে না দেখে কি করে বলল সে তো লুকিয়ে আছে, তাহলে বুঝলো কি করে? ইরফাত দরজার ভারী পাল্লা টেনে সরায়। ভেশ্বাস ইরফাতের শরীরের ঘ্রাণে মাতোয়ারা হৃদয়ের উল্লাসে চোখ বন্ধ করে সিনথিয়া। এক হাতে চেপে ধরে নিজের চোখ, অথর্য গলা অযোধ্যায় কাঁপছে। ইরফাতের জন্য অপেক্ষা করেছে সারাদিন, পথ চেয়ে থেকেছে, ফোনের অপেক্ষা করেছে সে। ইরফাতকে সব বুঝতে পেরেছে। চোখ খিচে বন্ধ করে থাকে সিনথিয়া, যেন সমস্ত পৃথিবীর লজ্জা তার উপর ঢেলে দেওয়া হয়েছে। ঠিক ওই মুহূর্তে ইরফাত কোমল পাতলা উষ্টা ধরে টুক করে ছুঁয়ে দেয় বরফ ঠান্ডা অথর। অতঃপর প্রকরণ স্তব্ধতা। পৃথিবী থমকে গেছে, থমকে গেছে সিনথিয়ার অন্তর, হৃদয়, আত্মা। কি হলো এটা? খানিকটা থেমে হৃৎপিণ্ড দাপিয়ে ভাঙচুর করে করে নেয় সিনথিয়াকে। পায়ের তলার শেষ শিরানিতে দেয়ালে পিঠ ঠেকায় সিনথিয়া। চোখের উপর হাত সরিয়ে মিটিমিটি চোখ খুলে সিনথিয়া। শূন্য, চোখের সামনে সব শূন্য। তবে কারেন্টের গতিতে অঘটন করার ক্ষমতাধারী রাজা গেল কই? আশেপাশে উপরে তাকিয়ে তাকে ইরফাত উপরে চলে গেছে। ইরফাত উপরে সে গলা ছেড়ে ডাকে, আমার জান বাচ্চাটা কই? টুম্পা। দুরন্ত টুম্পা এক ছুটে বেরিয়ে যায়, লাফিয়ে ওঠে হরিণীর মতো। ইরফাত হাত বাড়িয়ে কোলে তুলে নেয় টুম্পাকে, ছোট্ট ছোট্ট হামি দেয় টুম্পার কপালে। এগিয়ে আসে ইভা, চারপাশে চোখ বুলে বলে, আরে বউ কই? কেন? ও তো বাসায়, আমি কি ওকে সাথে নিয়ে গেছিলাম?
কিন্তু ও তো নিচে গেল। তখনই ধীর পায়ে উপরে আসে সিনথিয়া। ইভা সিনথিয়ার থমথমে মুখ দেখে বোঝার চেষ্টা করে, তবে কিছু না বুঝতে পেরে বলে, আরে ও ওকে বউ। সিনথিয়া চোখ নিবদ্ধ রেখেই মাথা কাত করে। কফি মেকার থেকে কফি ঢেলে একটা ছোট্ট ট্রেতে দেয় ইভা। তারপর সিনথিয়াকে বলে, ভাইয়া ফিরে শাওয়ার নেয়, এরপর কফি খায়। নেক্সট ডে থেকে মনে রাখবে, নিজ হাতে কফি বানিয়ে দেবে। নর্মালি বর বউয়ের হাতে কফি খেতেই পছন্দ করে, আরও নিট অ্যান্ড ক্লিন। নিজের কাজ নিজেই করে। তবে ট্রাই করো ও সব কিছু নিট অ্যান্ড ক্লিন রাখতে। প্রতিদিনের জামা কাপড় ওয়াশ করে দিবে, আয়রন করবে, যখন যেটা চায় বের করে দিবে। চাইলে আমি আগের মতো সব করে দিতেই পারি, তবে বরের কাজ করার মধ্যে মজা আছে। আমি চাই তুমি এগুলো ফিল করো ভেতর থেকে। এতটুকু বলে তারা দেয় ইভা। যাও কফি দিয়ে এসো। সিনথিয়া চুপচাপ বাধ্য মেয়ের মতো ট্রে হাতে নেয়। বুকের মধ্যেও দিরিম দিরিম বাজছে। ইভা সিনথিয়ার হাঁটার ভঙ্গিতে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।